পুলিশ ফাইল। আজকের পুলিশ ফাইলসের এই পর্বের ঘটনাটির সঙ্গে অতীতের অনেক ঘটে যাওয়া ঘটনারই মিল আছে। তবু কেন আমরা এই সত্য কাহিনীটি আপনাদের সামনে উপস্থিত করছি তার একটাই কারণ, এখনো আমাদের সমাজে বিবাহ পরবর্তী জীবনে বহু নারী ঘরোয়া হিংসার বলি হচ্ছেন নানাভাবে, আর তার মধ্যে যৌতুক সংক্রান্ত বিবাদই সর্বাপেক্ষা অধিক। ওই তো এসে গেছে। এসো বসো। দাদা, এই আমার একমাত্র মেয়ে। যতটা পেরেছি মানুষ করার চেষ্টা করেছি। নিজের মেয়ে বলে বলছি না, ও যে ঘরেই যাবে সেই সংসার সুখের হবে। হ্যাঁ দিদি, আমার মেয়েকে আমি রান্না বান্না সেলাই ফোড়াই সব কাজ শিখিয়েছি। লেখাপড়াও করেছে। প্রাথমিকভাবে উভয় পক্ষই পরস্পরকে পছন্দ করেছিল। পাত্রপাত্রীদেরও সম্ভবত এই বিয়েতে আপত্তি ছিল না। কিন্তু অবাক ব্যাপার, পাত্রের বাবা মা নন, পাত্র নিজেই হঠাৎ একটি দাবি জানিয়ে বসলো। আমার একটা কথা আছে। হ্যাঁ বাবা, বলো। বিয়ের তারিখ ঠিক করার আগে আর একটা ব্যাপার তো ঠিক করতে হবে। কি ব্যাপার বলো? দেনা পাওনার ব্যাপারে। দেখুন, আমাকে বিয়েতে কি দেবেন আপনারা? আবার দেনা পাওনার ব্যাপার? বাবা, আমি কথা বলছি তো। হ্যাঁ, আপনারা বলুন। দেখো বাবা, আমাদের অবস্থার কথা তো সব আগেই বলেছি। আমি খুব অসুস্থ, তেমন কাজকর্মও করতে পারি না। এই ছেলের সামান্য রোজগারেই আমাদের এই সংসার চলে। এই প্রবীর, আবার দেনা পাওনার কি দরকার? ওনারা যেটুকু পারবেন সেটুকুই তো যথেষ্ট। না মা, দেখুন, আমাকে নগদ 30,000 টাকা 10 ভরি গয়না দিতে হবে। দিতে পারবেন তো আপনারা? দেখুন, দিতে পারলে আপনার মেয়েরই ভালো। টাকাটা আমি একটা ব্যবসায় লাগাবো, আর ব্যবসা যদি একবার লেগে যায় তাহলে তো বুঝতেই পাচ্ছেন। ঠিক আছে, দিতে না পারলে আর। বাবা, আমাদের একটু সময় দাও, আমরা বাড়িতে একটু আলোচনা করে নিয়ে তোমায় জানাবো, কেমন? ঠিক আছে, আপনারা বরং বাড়িতে আলোচনা করে নিন। দেখুন, আমার দাবি কিন্তু খুব একটা নেই। এর থেকে আজকালকার ছেলেরা অনেক বেশি দাবি করে, বুঝেছেন? শোন না মা, তুমি থামবে? দেখুন, মাত্র 30,000 টাকা আর 10 ভরি গয়না। বলুন, খুব কি চাপ হবে আপনাদের সেটা? তাই বলে অতগুলো টাকা, তার উপর আবার 10 ভরি সোনার গয়না। আহা, আজকের দিনে এমন কি বলো তো? তবে ছেলেটা কিন্তু খুব ভালো। শুনলাম তো কাজবাজ কিছুই করে না, তার আবার এত খায়। আরে বাবা, তুই শুনলি না ছেলেটার বাবার চালু মুদি দোকান? আর তাছাড়া তো ছেলেটা খুব শীঘ্রই ব্যবসা শুরু করবে। কিন্তু অতগুলো টাকা, তার উপরে আবার সোনার গয়না। আমার কিন্তু বাবু ছেলে খুব পছন্দ হয়েছে। বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি রে মা, কিছু বলবি? তুমি ওদের না বলে দাও। কেন রে? এই যে বললি ছেলে তোর পছন্দ, তবে ওদের চাহিদা মেটানো কি বাবা ভাই ওদের পক্ষে সম্ভব? আরে ওসব নিয়ে তোর কোনো চিন্তা ভাবনা করতে হবে না দিদি। তুই এখন ঘরে যা, তো যা, ঘরে যা 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 যা। তবে প্রবীরের মা বাবার কিন্তু ওই পণের ব্যাপারে কোনো সায় ছিল না। হ্যাঁ, সেটা আমিও লক্ষ্য করেছি জানো। এই শোনো না, তুমি এক কাজ করবে? কি?
তুমি বরং কাল একবার বিশুকে নিয়ে কষ্ট করে একটু ওদের বাড়িতে যাও, ওর বাবা মাকে বলো না, ওর বাবা মা যদি বুঝিয়ে সুঝিয়ে দেনা পাওনা একটু কম করতে পারে। দেখো দেওয়া থোয়া তো হবে, তবুও যদি কিছু কমায় আর কি। এটা তুমি ভালো বলেছ। কাল বরং আমি বিশুকে নিয়ে ওদের বাড়ি যাবো খন। আরে পবন, তুমি? এই দাদা, তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে? এই রে, আরে আমি তো বাজারে বেরিয়েছি। ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা বাড়িতে গিয়ে বসো, আমি চট করে বাজারটা ঘুরেই চলে আসবো। না দাদা, আর বাড়ি যাবো না, এখানেই বরং কথাটা সেরে নি। হ্যাঁ, বলো কি ব্যাপার? বলছিলাম দাদা, ওই দেনা পাওনার ব্যাপারে, মানে আসলে আমি বলছি বাবা, আসলে মেসোমশাই বলছিলাম যে আমাদের পারিবারিক অবস্থা তো সবই জানে, তাহলে টাকা পয়সার গয়নাগাটির ব্যাপারটা যদি একটু কম করতেন। দেখো বাবা, তোমাকে একটা পরিষ্কার কথা বলি, আমার কিন্তু কোনো পণ লাগবে না। তবে কি জানো, আমি তো আমার ছেলেকে চিনি। ও যখন একবার বলেছে না ওই 30,000 টাকা 10 ভরি গয়না না পেলেও বিয়ে করবে না, তখন তবে তোমাদের যদি কোনো অসুবিধে থাকে। না না দাদা, আমি দেখছি কি করা যায়। দেখো, জোর করে কিছু করতে যেও না, আমি তো তোমাদের অবস্থা জানি। আসলে প্রবীরকে আমার গিন্নির খুব পছন্দ হয়েছে দাদা। সে তো বুঝলুম, কিন্তু কি জানো, স্বাদ আর সাধ্যের মধ্যে যদি সামঞ্জস্য না থাকে তাহলে দেখছি দাদা, ওই এদিক ওদিক থেকে জোগাড় করতে হবে। তাহলে তোমরা রাজি? হ্যাঁ দাদা, আজই আমি পুরোহিতের সঙ্গে কথা বলবো। বেশ, চলো, আমাকে তো সব ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, সবই তো দাদা। বিয়ের কয়েকদিনের মধ্যেই আরতির সমস্ত স্বপ্ন খান খান হয়ে যায়। আরতি জানতে পারে যে তার স্বামী একজন জুয়ারি, কোনো কাজকর্ম তো করেই না, উল্টে জুয়া খেলে সমস্ত টাকা পয়সা নষ্ট করে। স্বভাবতই এই নিয়ে আরতির সঙ্গে তার স্বামী প্রবীরের অশান্তি শুরু হলো। হ্যাঁ গো, তুমি আমার একটা কথা শোনো, এসব সর্বনাশা নেশার দিকে যেও না গো, এতে কারোর মঙ্গল হয় না। তার চেয়ে বরং একটা কাজ দেখো না গো, কিংবা একটা ব্যবসা শুরু করো। আরে ধর, এই শোনো, আমাকে না একদম জ্ঞান দেবে না বলে দিলাম। কি করবো বলো মা, আমরা তো ভেবেছিলাম বিয়েটা হলে ঘরে দায়িত্ব এসে পড়লে ও পাল্টে যাবে। কিচ্ছু পাল্টায়নি বাবা, রীতিমতো জুয়া খেলে বেড়াচ্ছে, টাকা নষ্ট করে বেড়াচ্ছে। আর কিছু মনে করো না, এর জন্য তোমরাও কম দায়ী নও। তোমার কথাটা মিথ্যে নয় বৌমা, কিন্তু কি করব বলো, ও আমাদের কাছ থেকে জোর করে, এমনকি ওর দাদা বৌদির কাছ থেকে পর্যন্ত কেড়ে কুড়ে নিয়ে গিয়ে টাকা জুয়া খেলে। জেনে শুনে ওর বিয়েটা দেওয়া তোমাদের উচিত হয়নি মা। আমার জীবনটাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলাটা তোমাদের উচিত হয়নি। কথাটা বোধহয় বৌমা ঠিকই বলে গেল দীপা। কাজ হয়ে গেছে? কি হলো? হো, লাইট জ্বলছে, দাঁড়াও আমি নিভিয়ে দিয়ে আসি। কি হলো? একটা কথা বলবো? কি? আগে বলো, আমি যা বলবো তুমি শুনবে। আরে বাবা বলো না। রাগ করবে না? আরে ধুর বাবা, বলো না।
তুমি এসব জুয়া খেলা ছেড়ে দাও না গো। ওসব খেলে কি লাভ বলো? তার চেয়ে বড় আমার বাবা যে বিয়েতে 30,000 টাকা দিয়েছিল, ওটা দিয়ে একটা ব্যবসা শুরু করো না। তাছাড়া তুমি তো বলেইছিলে বলো যে ওটা দিয়ে একটা ব্যবসা শুরু করবে। হ্যাঁ, কি হলো? কিছু তো বলো। ওই টাকাটা দিয়ে ব্যবসা শুরু করো না একটা। ওই টাকাটা নেই। নেই মানে? নেই মানে নেই। কোথায় গেল অতগুলো টাকা? জুয়া খেলতে গিয়ে হেরে গেছি। মানে 30,000 টাকা তুমি জুয়া খেলায় উড়িয়ে দিয়েছো? হ্যাঁ দিয়েছি। আর জুয়া খেলা এরকম হয়েই থাকে। আজ 30,000 টাকা উড়ে যাবে, তো কাল দেখবে 60,000 টাকা আমার পকেটে এসে ঢুকবে। ছাড়ো। এখন আমার মুড এসেছে। ছাড়বো মানে? চলো চলো আগে। ছি ছি ছি, এ তুই কি করেছিস প্রবীর? বৌমার গয়না বেচে তুই জুয়া খেলেছিস? আমার বাবা যে কত কষ্ট করে ওই গয়নাগুলো তোমাকে দিয়েছিল সে একমাত্র আমিই জানি। বিপদের দিনে সোনা কত কাজে লাগে, সেগুলো দিয়ে কিনা। ঠিক ভাই, তোর কোনো আক্কেল নেই? এই টাকা চেয়েছিলাম, দিসনি কেন তাহলে? বাহ ঠাকুরপো বাহ, কি যুক্তি তোমার? তুমি জুয়া খেলবে আর আমরা তোমাকে টাকা জোগাবো? হ্যাঁ জোগাবে, আর না জোগাতে পারলে সবকিছু বেচে দেবো। চুপ কর। নধর ছেলে আমার 1 পয়সা রোজগার করার ক্ষমতা নেই, জুয়া খেলে সব নষ্ট করছে। লজ্জা করে না তোর? মাস কাবাইতে পর্যন্ত আমাকে চালাতে হয়। কোন পর্দা তুই এত বড় বড় কথা বলিস? ও বাবা, শোন না, আমি বলি কি, এখনো সময় আছে, নিজেকে শুধরে নে না বাবা। কিছু মনে করো না মা, যার 9 হয় না তার 90 তো হবে না। হ্যাঁ বৌদি, একদম বেশি জ্ঞান দিও না তো। বড় বৌমা তো ঠিকই বলেছে, আমার বসে বসে তর্ক করছে। ধুস শালা। বাবা, এখনো সময় আছে, তুমি কিন্তু ওকে শাসন করো, তা না হলে যে কোনো দিন একটা কাণ্ড ঘটিয়ে বসবে। ও ঠিকই বলেছে বাবা, আপনি কিছু একটা করুন। ঠিক করে বলো তো দীপা। আরতি, এ আরতি, আরতি, এই নাও ধরো, এতে মুরগি আছে, জমিয়ে রান্না করো তো। তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি, কেন বলো তো? এই দেখো,
এটা আজকে জিতেছি। কত বলো তো? 40,000 টাকা। সেদিন তো খুব 30,000 টাকা হেরেছিলাম বলে কথা শুনিয়েছিলে। আজ 10,000 টাকা বেশি জিতেছি। শোনো শোনো, একটা কাজ করো তো, বৌদির ঘর থেকে 1 বোতল ঠান্ডা জল আর রান্নাঘর থেকে একটা গ্লাস নিয়ে এসে দাও। কি হলো? আরে যাও। মাংসটা আজকে জব্বর রেঁধেছো মাইরি। ভালো হয়েছে? একবার আরে হোটেলকেও তো ফেল করিয়ে দেবে তুমি। একটা কথা বলবো? কি? তুমি যে টাকাগুলো পেয়েছো, চলো না একটা হোটেল খুলি। শুনেছি হোটেলের ব্যবসায় নাকি অনেক লাভ। আমি আর তুমি একসঙ্গে না হয় খাটবো। বাড়ির বউ হয়ে তুমি হোটেল খুলবে? তুমি চালাবে, আমি রান্না করব। এই তো তুমি বললে আমার রান্না নাকি হোটেলকেও ফেল করাবে। শোনো, বাড়ির বউয়ের মতনই থাকো, বেশি একদম বাড়াবাড়ি করো না বলে দিলাম। ঠিক আছে, তুমি না হয় অন্য কোনো ব্যবসা শুরু করো। এই 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 সেই একই সব কথা শেষে শালা কুমিরের ল্যাজ কাটা 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 কাটা। আমি কি খারাপ কিছু বললাম? কতগুলো টাকা নষ্ট না করে বরং তো। চুপ, একদম চুপ। জুয়া খেলে টাকাটা আমি জিতেছি, আমার টাকা আমি যা ইচ্ছে তাই করবো। একদম বেশি নাক গলাবে না তুমি। জুয়ার নেশা প্রবীরকে পাগল করে তুলেছিল। যখন তার হাতে জুয়া খেলে টাকা আসতো তখন সে রাজা, কাউকেই পাত্তা দিত না। মদ খেয়ে, খাবার খেয়ে, বাজার খেয়ে সব টাকা উড়িয়ে দিত। আর যখন টাকা থাকতো না তখন বাবা, দাদা, এমনকি বৌদির সঙ্গে পর্যন্ত অশান্তি করত। দীপা, আমি দোকানে যাচ্ছি। বাবা, কি চাই তোর? 500 টাকা দাও তো। কেন? সব ব্যাপারে তো প্রশ্ন করো কেন? দরকার আছে, দাও। কি দরকার সে তো আমার জানাই আছে। জুয়া খেলবি, মদ গিলে আসবি। হ্যাঁ, জুয়া খেলবো, মদ খাবো, সবই যখন যা ধরনের ভ্যানতারামো করছো কেন? বাবা দেখো দীপা, দেখো জোয়ান সমর্থ ছেলে রোজগার করে কোথায় বুড়ো বাপের পাশে এসে দাঁড়াবে তা না, ফুর্তি মারবে বলে, জুয়া খেলবে বলে, মদ গিলবে বলে বাপের কাছে হুমকি দিয়ে টাকা চাইছে। বাবা, তুমি টাকাটা দেবে কিনা বলো। তোকে আমি আর একটা নয়া পয়সা দেবো না। আরে তোর আর কবে বোধ বুদ্ধি হবে বলতো? ছি! বৌদি, বৌদি, আমাকে 500 টাকা দাও না। আজকে একটা হেভি টিপ পেয়েছি, পাক্কা জিতবই। সন্ধ্যেবেলায় তোমার ফেরত দিয়ে দেবো। আমার কাছে কোনো টাকা নেই। হ্যাঁ বৌদি, 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 মাইরি বলছি, মা মনসার দিব্যি, দাও না। বললাম তো আমার কাছে কোনো টাকা নেই। আর তার থেকে সব বড় কথা, তোমাকে এর আগে আমি অনেক টাকা দিয়েছি, আর দিতে পারবো না। ঠিক আছে, দিলে না তো আমিও দেখে নেবো বলে দিলাম। তোমরা তো কত টাকায় দিক নষ্ট করো, তার বেলায় কিছু নয়। ঠিক আছে, আমাকে দিতে হবে না। তোমরাও দেখো আমিও টাকা জোগাড় করতে পারি কিনা। যত বাবা, বাবা এই টাকাগুলো রাখো, আর কালকে ভোর ভোর দোকান খুলতে হবে। কেন রে? ওই তেওয়ারি আসবে মাল নিয়ে। আমার দিল রুবিলে লিখে দেবো যার নাম রে। এই যে আমার বাপ আর বড় ভাই, শালার নামেই বাপ আর নামেই বড় ভাই। প্রবীর, তুই ঘরে যা। কেন যাবো? আমি যাব না। যে বাপ টাকা দেয় না তার কোনো কথাও আমি শুনবো না। এই ভাই, কি হচ্ছে কি রাত্রিবেলা? এই চুপ, একদম জ্ঞান দিবি না। 100 বার করবো, টাকা দেবে না। কেন দেবে না? বাবা, ওকে ঘরে নিয়ে যাও। চলো, তুমি ঘরে চলো। এই চুপ, একদম চুপ। ওদেরও একদম সালিশি করবে না। আমি টাকা চাইলেই সারা সবার গায়ে জ্বালা ধরে, তাই না? ভাই, তোর লজ্জা লাগে না রোজ রোজ টাকা চাইতে? এখন তো বয়স হয়েছে, বিয়ে করেছিস, একটু রোজগার কর, সংসারে মন দে। এই একদম জ্ঞান দিবি না। না, তোমায় কেউ কিছু বলবে না। তুমি মদ খাবে, জুয়া খেলবে, আর বাড়ির লোককে তোমায় টাকা জোগাড় যেতে হবে, তাই না? বাহ, চমৎকার। হ্যাঁ, যেতে হবে।
যেতে হবে। বৌমা দাঁড়িয়ে দেখছো কি? ওকে নিয়ে যাও ঘরে। চলো তুমি ঘরে চলো। ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও আমায়। আসো বলছি। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি ওদের থেকে টাকা আদায় করে তবেই ছাড়বো। কেন? ওরা কেন তোমায় টাকা দেবে? তুমি জোয়ান সমর্থ মানুষ, কেন তুমি রোজগার করবে না? না আমি করবো না, আমার ইচ্ছা ব্যাস। তাহলে ওরাও আর তোমায় টাকা দেবে না। কি? ও তুমিও ওদের দলে? এইবার বুঝেছি। ঠিক আছে, আমি ওদের থেকে আর একটা টাকাও চাইবো না। এবার থেকে তুমি আমাকে টাকা দেবে। আমি কোত্থেকে টাকা পাবো? কেন? তুমি তোমার বাপের কাছ থেকে নিয়ে আসবে। লজ্জা করে না? হ্যাঁ, আমার বাবা অসুস্থ, ভাইয়ের ওই সামান্যটুকু রোজগারে সংসার চলে, তারপরেও কত কষ্ট করে তোমায় 30,000 টাকা আর 10 ভরি গয়না দিয়েছিল, আর তুমি সব তুই মদ খেয়ে আর জুয়া খেলে উড়িয়ে দিয়েছো। বেশ করেছি, দরকার বললে আবার করবো। তুই তোর বাপের থেকে টাকা আনবি কিনা বল। লাগছে, ছাড়ো আমায়। আগে বল টাকা আনবি কিনা। না। আমার গায়ে দিবি, আমার গায়ে। ঠাকুর বলছি, তোমার এই গুটি রাখা বাকি ছিল। ছাড়ো আমায়। শেষ পর্যন্ত ঘরের বউয়ের গায়ে হাত দিচ্ছিস? ছি! ছোট তুই আমার ঘরেই চল। ভাই এখনো কিন্তু সময় আছে নিজেকে শুধরো, তা নাহলে কিন্তু পস্তাতে হবে বলে দিলাম। ভাবলি আমার হাত থেকে তুই বেঁচে গেলি না, বাপের কাছ থেকে তোকে টাকা আনতেই হবে, নাহলে দেখ আমি তোর কি হালটাই না করি। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। সংসারে এরকম একটু আধটু হয় বাবা, কাঁদিস না। কি করে ঠিক হবে মা? দিনের পর দিনও সবার থেকে টাকা চেয়ে যাচ্ছে, সংসারটা কি করে চলবে মায়ের পর? এনে দিদি টাকা নে, এবার জামাইকে বল একটা ভালো কাজ করতে। প্রবীর, প্রবীর, হ্যাঁ প্রবীর, হ্যাঁ না ধর। সবকিছু এনেছো তো? কোন মাসে সবকিছু আসে না? প্রবীরের নিজের সংসার খরচের টাকা, মাস কাবারি জিনিসপত্র সব বাবার কাছ থেকে নিত, তার জন্য বাবাকে কোনো টাকা দিত না। আরতিকে মারধর করার ফলে সে বাধ্য হয়ে বাবা আর ভাইয়ের কাছে এসে টাকা চায়। খুব কষ্ট করে হলেও তারা বেশ কয়েকবার আরতিকে টাকা দেয়, কিন্তু এক সময় তাদেরও আর প্রবীরের খাই মেটানোর সাধ্য থাকে না। মদের নেশা তো ছিল, তাছাড়া সমীরের যেটা একটা সবচেয়ে বাজে নেশা ছিল, জুয়া খেলে সমস্ত টাকা পয়সা নষ্ট করে দিত। এমনকি ওর বাবার মুদিখানার দোকানে থেকেও জিনিসপত্র নিয়ে আসতো, সেখানেও দিনের পর দিন আনতে আনতে ওর বাবাও বিরক্ত, জিনিসপত্র দেওয়া ওকে বন্ধ করে দেয়। তুমি দেবে না তো? কতবার বলবো তোকে, তোকে তো পরিষ্কার বলে দিচ্ছি, তোকে একটা নয় পয়সাও দেবো না আমি। কেন কেন দেবে না তুমি? দেবো না এই জন্য যে তুই আর করছি খোকানস, যে তোর ভরণ পোষণ আমাকেই করতে হবে। লায়ক হয়েছিস, নিজে খেটে খেতে যা। আর শুনে রাখ, তোর মাছ কাবারি বছর আজ থেকে বন্ধ, ওটাও আর তোকে দেবো না আমি। বাবা তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো বলে দিলাম। তুই একদম মুখ সামলে কথা বল। বাপ মায়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছিস? ওকে এসব বলে কোনো লাভ নেই দীপা। এই সকাল সকাল ঝামেলা করিস না, যা যা এখান থেকে। না যাব না, আমাকে টাকা মাসকাবাড়ি বাজার সব তোমাকে দিতে হবে। কেন দিতে হবে তোর? লজ্জা করে না তোর? 40 বছর ওপর বয়স হয়ে গেল, একটা
পয়সা রোজগার করার মুরত নেই, যা যা এখান থেকে। বাবা খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। এই ভাই বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু। করব কি করবি তুই? বাবা মাকে তো তলায় তলায় আমার নামে ভালোই পট্টি পড়িয়ে সবকিছু দখল করে নেওয়ার তাল করেছিস। ঠাকুরপো মুখ সামনে কথা বলো। এই এই হারামজাদা শোন, তোকে আজ থেকে আমি আলাদা করে দিলাম। কি বললে তুমি? যা শুনলি, তুই আর বৌমা আজ থেকে আলাদা থাকবি, আলাদা খাবি, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এই আমি চল 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 দোকানে যাই। শোনো আমি দোকানে যাচ্ছি। কি খুশি তো? বাবা আমাদের আলাদা করে দিল, খুশি তো তুমি? শালা বাধ্য হয়েই ছেলেকে ইচ্ছে না থাকা সত্ত্বেও আলাদা করে দেন গজেনবাবু। ততদিনে একটি সন্তানও জন্ম নিয়েছে প্রবীরের। গজেনবাবু ভেবেছিলেন আলাদা করে দিলে ঘাড়ে চাপ এসে পড়লেই হয়তো প্রবীর শুধরে যাবে, কিন্তু তা মোটেই হয়নি। উল্টে প্রবীর আরো বেশি করে তার স্ত্রীকে চাপ দিতে থাকে যাতে সে তার বাপের বাড়ি থেকে টাকা এনে তার হাতে দেয়। সমীরের অত্যাচারে তিতিবিরক্ত হয়ে অলরেডি শ্বশুর বাড়ির লোকজন সমীরকে এবং ভারতীকে আলাদা করে দিয়েছিল। আরতির বাবা এবং ভাইয়ের পক্ষে প্রবীরের চাহিদা মেটানো সম্ভব হচ্ছিল না, ফলে আরতির উপর মারধর আর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। অত্যাচার আর ছেলের চিন্তায় কঠিন স্নায়ু রোগে আক্রান্ত হয়ে পড়ে আরতি, যদিও প্রবীর মোটেই সেটা পাত্তা দেয়নি। অবশেষে আরতির মা এবং ভাই খবর পেয়ে এসে উপস্থিত হন। হে ভগবান, মেয়েটাকে তো মেরে ফেলবে ও। জামাইবাবু কোথায়? এই একটু বেরিয়েছে। আপনারা কেমন মানুষ? আমার দিদির এই অবস্থা আর আপনারা একটা চিকিৎসা করাননি? খোকা কই আমার খোকা কই? খোকা আমার ঘরে ঘুমোচ্ছে ছোট। আমার ফুলের মতন মেয়েটার কি দশা করেছে গো। আমি ওদের আলাদা করে দিয়েছিলাম, ভেবেছিলাম যে সংসার আলাদা হলে ওর মধ্যে দায়িত্ববোধ আসবে, কিন্তু যাকে ওসব বাদ দিন। জামাইবাবু এলে বলবেন যাতে আমাদের বাড়িতে এসে একটু দেখা করে। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এটা ধরো জামাইবাবু, এখানে ৫৫,০০০ টাকা আছে। অনেক কষ্ট করে ধার করে আমি এই টাকাগুলোকে জোগাড় করেছি। এবার অন্তত এবার আমার দিদির একটু ভালোভাবে চিকিৎসা করবে। শুধু ধার করে নয় বাবা, দিদির ভালো চিকিৎসা হবে বলে গরুটা পর্যন্ত বেচে দিয়েছে। কিছু মনে করো না বাবা, এবার অন্তত টাকাটা নষ্ট করে ফেলো না। আরতিকে ভালো ডাক্তার দেখিয়ে ভালো করে চিকিৎসা করিও, তবেই আমাদের কষ্ট সার্থক হবে। মেয়েটা আমাদের বড় কষ্ট হচ্ছে বাবা। তোমরা একদম চিন্তা করো না মা, এবার দেখবে আরতির খুব ভালোভাবে চিকিৎসা হবে, খুব ভালোভাবে। কি বলছিস কি দিদি? এতগুলো টাকা দিলাম আমি সেদিনকে জামাইবাবুকে, আর তোর কোনো চিকিৎসা হয়নি? না রে ভাই, টাকাও মদ খেয়ে আর জুয়া খেলে উড়িয়ে দিয়েছে রে। কি সর্বনাশ! কতগুলো টাকা আমি ধার করে গরু বেচে দিলাম। আর কেন দিয়েছিস ভাই? কেন দিলি তুই? আমায় না জিজ্ঞেস করে? তুই তো জানিস, বল অতগুলো টাকা পেলে ও ঠিক কি করতে পারে? ঠিকই বলেছিস, আমারই ভুল হয়ে গেছে। সমীরের অত্যাচারের চাপে একটা সময় ভারতী অসুস্থ হয়ে পড়েছিল। ভারতী অসুস্থ হয়ে পড়ার পরে তারপরে ভারতীকে চিকিৎসা করাবে বলে ওরা বিভিন্নভাবে সমীর ওই ভারতীর বাপের বাড়ির থেকে টাকা চায়, এবং তাদেরও নিম্নবিত্ত অবস্থা, এবং তারা ধার দেনা করে, এমনকি বাড়িতে ওদের গরু ছিল সেইটাও বিক্রি করে প্রায় ৫৫,০০০ টাকা ভারতীকে
চিকিৎসা করানোর জন্য সমীরের হাতে তুলে দিয়েছিল, কিন্তু চিকিৎসাও তো করাইনি, উল্টে এই 55,000 টাকাও সমীর জুয়া খেলে উড়িয়ে ফেলেছিল। আর একটা টাকাও আমি তোমাকে দেবো না। কোন মুখে তুমি টাকা চাইতে এসছো? কোন মুখে তুমি টাকা চাইতে এসছো? তুমি কি ভেবেছো আমরা কি কিছুই জানি না? ছি বাবা, অত কষ্ট করে গরু বেচে ধার করে বিশু তোমাকে এতগুলো টাকা দিল আরতির চিকিৎসার জন্য, আর তুমি কিনা জুয়াতে মদে এতগুলো টাকা নষ্ট করে দিলে। কে বলেছে? দেখো মা, চুপ, একদম চুপ, একদম চেঁচাবে না। এটা কিন্তু আমাদের বাড়ি, বাড়িতে কিন্তু বাবা অসুস্থ। আর কে বলেছে মানে? কে বলেছে মানে? এটা কি আমরা কি গাধা? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? মা মা আমি কি দিদিকে কি দেখে আসিনি? সে খবর তো পেয়েছো, আর এখন মিথ্যে কথা বলে টাকা নিতে এসছো। আমার মেয়ে চিকিৎসা হলে অসুস্থ থাকে? থাক, অনেক করেছো তুমি যাই বাবু, দয়া করে এবার তোমাকে আর কিচ্ছু করতে হবে না। এবার থেকে যা করার আমিই করব, আমার দিদির চিকিৎসা আমিই করাবো। তোমাকে কতগুলো টাকা আমি ধার করে এনে দিলাম, তোমাকে টাকা দেওয়াটাই আমার মূর্খামি হয়েছে। বাবা, মা মা কেঁদো না, মা কেঁদো না, ভগবানের ওপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। দিদিকে আমি ভালো করে তুলবো, তুমি কেঁদো না মা। যখন সমীরের এই ঘটনার কথা ভারতীর বাপের বাড়ির লোকজন জানতে পারে, তখন বলে আর আমাদের পক্ষে কোনো টাকা দেওয়া সম্ভব নয়, যদি দরকার হয় মেয়ের চিকিৎসা আমরা করাবো, কিন্তু তোমার হাতে কোনো টাকা দেবো না। তো তখন সমীরের মধ্যে আরো অত্যাচারের মাত্রাটা বেড়ে যায় সমীরের দ্বারা ভারতীর উপরে। তুমি মানুষ না, আমি পিশাচ। হ্যাঁ হ্যাঁ তুমি তাই, নাহলে এত কিছুর পরে বলো বাবার থেকে টাকা এনে দাও। এই টাকা না নিয়ে এলে না আমি তোর কি হাল করবো তুই বুঝতে পারছিস না? যা খুশি করো আমার, আমি আমার বাবার থেকে টাকা আনতে পারবো না, কিছুতেই না। কি হলো, কিছু বলছো না যে? বললাম তো তোকে একটা টাকাও আমি দেবো না। আরতিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে বাবা। তাই নাকি? আর হাসাস না প্রবীণ, তোর শ্বশুর বাড়ি থেকে ওর চিকিৎসার জন্য অতগুলো টাকা দিল, আর তুই জুয়া খেলে মদকে সব উড়িয়ে পুড়িয়ে দিই। তুমি টাকাটা দেবে কিনা বলো তো? বললাম তো না। তাতে আমার বউটা মরে গেলে যাক। চুপ কর, বউ বাচ্চার জন্য তোর দরদ আছে? যদি থাকতো তাহলে এতদিনে নিজেকে ঠিক পাল্টে ফেলতিস। শোন, আমি যতদিন বেঁচে আছি না, বৌমা দাদু ভাইয়ের ভাত খাবারে কোনোদিন অভাব হবে না, বুঝলি? কিন্তু তোকে আমি একটা কানা করিয়ে দেবো না। যা বেরো বেরো, দূরে যা, তো ছড়া কুলটাকা। ও মা, ও মা, মা মা বাবাকে একটু বুঝিয়ে বলো না মা। ছাড়। দিলে না তো? ঠিক আছে, আমিও খেল দেখাবো, এই আমি বলে দিয়ে গেলাম। কারোর কাছ থেকে আর কোনোভাবেই টাকা পয়সা না পেয়ে, জুয়া খেলতে না পেরে আর মদ খেতে না পেয়ে প্রবীর তখন উন্মাদগ্রস্ত হয়ে পড়ে। মদ আর জুয়ার নেশায় সে তখন পাগল। টাকার অভাবে তার এই নেশা পরিপূর্ণ হচ্ছে না, বারবার অসুস্থ আরতিকে চাপ দিতে থাকে টাকা এনে দেবার জন্য। এই নিয়েই চলতে থাকে অশান্তি। আর এই রকম অশান্তি চলতে চলতেই একদিন কি হয় দেখুন।
জানবি না তাই তো? কি তোমার হাতে ওটা কি? হ্যাঁ দেখবি কি? দেখবি কি ওটা? দেখবি এই রশি। এই মামলায় ভারতী জানার ভাই অভিযোগ জানায় ভারতী যেদিন মারা যায় 14ই মে 2016 তারিখে। ও ভারতী পুড়ে মারা যাওয়ার পরে ওর কাছে ভারতীর প্রতিবেশীরা খবর দেয় যে এরকম তোমার দিদি মারা গেছে এসো, এবং এসে গিয়ে জানতে পারেও যে ভারতীকে পুড়িয়ে ওর স্বামী সমীর মেরে দিয়েছে। তো তারপরে ওরা তখন পাঁচলা থানায় গিয়ে অভিযোগ জানিয়েছিল এবং পাঁচলা থানার পুলিশ ওকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে ওর তদন্ত হওয়ার পরে মামলার বিচার শুরু হয় এবং সাক্ষী সাবুত বিচার করে খুব সাজা দেয়। সবাই মিলে আরতিকে হাসপাতালে নিয়ে গেলেও প্রায় 100% পুড়ে যাবার কারণেই আরতিকে আর বাঁচানো যায়নি। আরতির ভাই শুধুমাত্র সমীরের নামেই অভিযোগ করে। সাক্ষী মোটামুটি 11 জন সাক্ষী হয়েছিল, তার মধ্যে কিন্তু সমীরের বাবাও সমীরের বিরুদ্ধে শেষ পর্যন্ত সাক্ষী দেয়। প্রথমে উনি ঘটনার কথা অস্বীকার করতে চাইছিলেন, যার ফলে আমরা ওকে সরকার পক্ষ আমি হোস্টাইল হিসেবে বিরূপ সাক্ষী হিসেবে ওকে আদালতের কাছে প্রার্থনা করি, ঘোষণা করা হয়ে যেত। এবং তারপরে যখন আমাদের দিক থেকে জেরা করা হয় সরকার পক্ষের থেকে, তখন কিন্তু আলটিমেটলি উনি ঘটনার কথা স্বীকার করেন। উনি এও বলেছিলেন যে ঘটনার আগে বা পরে কি ঘটনা ঘটেছে না ঘটেছে সে কথাও বলেছিলেন, এবং সমীরের মধ্যে যে কোনো রকম কোনো ভাবান্তর দেখা যায়নি সেটাও উনি বলেছিলেন। আর প্রবীরের বাবার সাক্ষ্যতেই প্রবীরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়। এই মামলায় ভারতীকে হত্যা করার জন্য সমীর জানা ওর স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, আর তার সাথে 10,000 টাকা ফাইন, আমাদের 6 মাস সশ্রম কারাদণ্ড। আর বধূ নির্যাতনের অভিযোগে আরও 3 বছর সশ্রম কারাদণ্ড আর 5,000 টাকা ফাইন, আমাদের 3 মাসের কারাদণ্ড এই রায় দিয়েছিল। এই মামলায় কয়েকটা জিনিস একটু অন্যান্য মামলার থেকে আলাদা আমরা পেয়েছিলাম। সেটা যেমন অন্যান্য বেশিরভাগ মামলাতে আমরা যখন করি আমরা দেখি বধূ নির্যাতনের মামলা মানেই শ্বশুরবাড়ির স্বামী শুধু নয়, শ্বশুরবাড়ির আরও বেশ কিছু লোকজনের নাম জড়ানো থাকে। এই মামলায় ভারতীর শ্বশুরবাড়িতে আরও লোকজন থাকা সত্ত্বেও ভারতীর বাপের বাড়ির লোকেদের মধ্যে আমরা দেখিনি কোনো রকম অন্য কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গিয়েছে অন্যদের বিরুদ্ধে, সেভ অ্যান্ড এক্সেপ্ট সমীর ওর স্বামী। তাছাড়া কিন্তু কারোর বিরুদ্ধে থানাতেও ওরা কোনো অভিযোগ জানায়নি এবং সাক্ষীর সময়ও এসে কিন্তু কোনো অভিযোগ জানায়নি। হ্যাঁ, মদ আর জুয়ার নেশাই সম্ভবত শেষ করে দিয়েছিল প্রবীরকে, আর সেই সঙ্গে অসম্ভব রাগ। এই তিনটেই যে আমাদের জীবনের কত বড় শত্রু তা বোধহয় আপনাদের খুব ভালোভাবেই জানা, তাই এর থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।